যা চাও তাই পারবে, তুমি যেখানে আছো সেখান থেকেই পারবে, তোমাকে চেষ্টা করতে হবে। সুযোগ কিন্তু সবসময় আসবে না এবং সুযোগ সবসময় খুব অবভিয়াস হবে না। তো মনে রাখতে হবে যে শেখাটাই সবচেয়ে বড় বিষয়। ইউ হ্যাভ টু ফোকাস অন লার্নিং অপরচুনিটি অল দ্য টাইম, দ্যাট উইল ব্রিং সাকসেস। Without further delay, let's welcome two of the greatest legends from the Bangladesh corporate world, Yasir Azman, the CEO of Grameenphone, and Shehzad Munim, who is the former CEO of one of the largest tobacco companies in the world. And this session is brought to you by Grameenphone Academy. As you know, thank you, that was good massage. And this session is brought to you by Grameenphone Academy. As you know, Grameenphone Academy is working very hard to bring a lot of social change among the youth of this country through their learning and development platforms. Many of you have done Grameenphone Academy courses to get tickets for today's Rise Above All. So Farhana Apu, Farhana Shammu Apu and the entire team of Grameenphone Academy and the entire team of Grameenphone, the mother brand, thank you for doing this for us. কেমন আছেন আপনারা? অলমোস্ট ডে এন্ড, এখনো আপনাদের এনার্জি আছে? আমরা গল্প করবো, আপনারা শুনবেন। আমি জানি না আপনারা কি শুনবেন। আমাদের দুই বন্ধুকে এখানে বসায় দিচ্ছে গল্প করার জন্য, আপনারা শুনবেন। আশা করি কিছু শেয়ার করতে পারবো। বাট খুব ভালো লাগলো এখানে এসে, এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের জন্য এখনো বসে আছে। কিন্তু এরপরে আরো ইম্পর্টেন্ট আরো অনেকগুলো সেশন আছে আমি যতটুকু জানি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাকে একটু রিল্যাক্স লাগতেছে না আজকে? তার কারণ হচ্ছে চাকরিটা শেষ হয়েছে। এন্ড আজমান ওইরকমই চিন্তায় আছে যে কবে হবে সেই সুন্দর দিন। আমি ভাবছিলাম তোমাকে জিজ্ঞেস করবো যে মানে তুমি কি ইয়াং হয়ে যাচ্ছ কিনা আবার। আজকে আমাদের আলোচনাটা একটু ইন্টারেস্টিং করার চেষ্টা করব। আমি প্রথমে বলতে চাই যে আমরা কিছু আলোচনা করব, নিজেদের গল্প শেয়ার করব, সেখান থেকে কিছু মেসেজ বের করার চেষ্টা করব, যেটা থেকে হয়তো আপনাদের কোনো কাজে লাগতে পারে। বাট একটা জিনিস মনে রাখবেন যে আমরা দুজনের যে যাত্রা, সেই যাত্রা এক্স্যাক্টলি আপনাদের মতন হবে না কারো জনটাই, কারণ প্রত্যেকের যাত্রাটা ইউনিক এবং নতুন একটা কিছু ডিফারেন্টলি করতে হবে। আমাদের দুজনের একটা বড় কমন জিনিস আছে, আমরা দুজন ম্যাট্রিক দিছি এক সালে, রাইট? আমরা দুজনই 1990 তে আসলে এসএসসি দিলাতে এসটা বাড়ি করে একেবারে, এবং 1992 তে দুইজনে এইচএসসি পাস করেছি একই সাথে, একই ইয়ারে। সো বাট আমরা কিন্তু একসাথে পড়ি না স্কুলে। আমরা সেজাদ খুব ভালো স্কুলে পড়াশোনা করেছে, খুবই নাম করা সেন্ট জোসেফ স্কুলে, রাইট? সেন্ট জোসেফ স্কুলে। তার কারণ হচ্ছে আমার মা ছিল অগ্রণী স্কুলের টিচার, সব করে এভাবে করে করে মোটামুটি একটা ভালো স্কুলে ভর্তি করাইছে। মানে আমিও খুব ভালো একটা স্কুলে পড়েছি, এবং আমি জানি না আপনারা চিনেন কিনা, কাকলি হাই স্কুল ধানমন্ডিতে। সো আমাদের বেড়ে ওঠাটা একটা মধ্যবিত্ত পরিবারে। আমারটা একেবারেই বাবা সরকারি কর্মচারী, মা স্কুলের টিচার, অ্যাজ আই মেনশন। তোমারটা বলো। আমার বাবা সালে চৌধুরী, উনি সাংবাদিক ছিলেন, এবং সেজাদ এটা বললো মধ্যবিত্ত। আমি জানি না মধ্যবিত্তর সংজ্ঞাটা কিভাবে দেওয়া যায়, বাট আমার মনে আছে আমি বাসে করে ওই স্কুলে গিয়েছি, পাবলিক বাসে ঝুলে ঝুলে। আর আমি ঢাকা ইউনিভার্সিটির বাসে ইব্রাহিমপুরের ওই সাইড থেকে যেতাম, আর ফেরার পরে আবার মানে জগন্নাথ হলের মাঠে ক্রিকেট প্র্যাকটিসের জন্য যেতাম। সেটার জন্য আসলে ওই যে স্পিড ব্রেকারে একটু হালকা হয়ে যখন বাসটা থামতো, ডাবল ডেকার বাসটা, তখন ওটা আমাদের লাফ দিয়ে উঠে যেতাম। আর শাহবাগের মোড়ে বাসটা একটু স্লো হতো, কারণ আবার টার্ন নিচ্ছে, তখন ওদের নেমে যেতাম। অনেক সময় ভাড়া না দিয়েও বের হয়ে গেছে এখানে। আমার রিক্সা ভাড়া সেভ করা তখন 1.5 টাকা, আমার খেয়াল আছে সংকট থেকে যখন ধানমন্ডি পর্ণাবাড়ি স্কুলে যেতাম, রিক্সা ভাড়া সেভ করে আমি স্ট্যাম্প কিনতাম, এটা খেয়াল আছে। সো সেভিংস এর কালচার একটা তখন হয়তো আমাদের মধ্যবিত্ত পরিবারে হয়তো এটা একটা সম্ভাবনা ছিল নাকি, যেহেতু অ্যাবসলিউটলি। একটা 250 মিলিলিটারের কোকের বটল 4 ভাই মিলে ভাগ করে খেতাম। সো আমরা 4 ভাই, আমি সবচেয়ে ছোট, ভাগে কম পেতাম সাধারণত। সো হোয়াট আই এম ট্রাইং টু সে, সামারাইজ যদি করার চেষ্টা করি, আমাদেরকে যদি স্কুল লাইফে কেউ দেখতো, কলেজ লাইফে কেউ দেখতো, ইউনিভার্সিটি লাইফেও যদি কেউ দেখতো, হয়তো আমাদের ক্ষেত্রে একটু ডিফারেন্ট, আমার ক্ষেত্রে একটু ব্যক্তিগতভাবে ডিফারেন্ট, ওটা একটু পরে বলবে।
কারণ আমরা বিবিএর ফার্স্ট ব্যাচ আইবিএতে, যখন আমরা বিবিএ পড়তে যাই তখন কেউ জানতো না বিবিএ মানে কি। এবং ঢাকা ইউনিভার্সিটিতে প্রথমেই এটা আইবিএতে স্টার্ট হয়, আমরা ফার্স্ট ব্যাচ। সো ইটস এন এক্সপেরিমেন্ট, কেউ জানতো না এটা কি জিনিস। বাট আমি ভালো স্কুল কলেজে পড়েছি, এটা সত্যি কথা। আমার মার বিরাট ক্রেডিট যে আমাকে সেন্ট জোসেফে ভর্তি করেছেন, তারপর ঢাকা কলেজে পড়েছি। নটরডেমে চান্স পাইনি বাই দ্য ওয়ে। সো তারপরে আইবিএতে চান্স পেয়েছি অন্য কারণে। আমার পড়ালেখা জীবনে একটা ব্যর্থতা আছে, সেটার রিফ্লেকশনটা আজমানেরটা একটু ডিফারেন্ট শুনবেন। আমার ব্যর্থতা ছিল আমি ইন্টারমিডিয়েটে পড়েছি বেশি বিদেশে যাওয়ার জন্য, আমেরিকায় পড়তে যাওয়ার জন্য। আসলে যেতে পারি নাই ভর্তি হওয়ার মানে সুযোগ পাওয়ার পরেও, কারণ টাকা ছিল না। আব্বা রিটায়ার করে যাচ্ছেন, আমি সবচেয়ে ছোট ছেলে। সো হি সেড আমার পক্ষে সম্ভব না বাবা এটা করা। সো দ্যাট ওয়াজ এ বিগ ফেলিয়ার ফ্রম মাই সাইড। যদিও আমি আইবিএ থেকে পড়েছি, তখন কিন্তু এটা ফেলিয়ার নিয়ে আমি আইবিএতে ঢুকেছিলাম, কারণ আমি যেতে পারি নাই বাইরে। এখন আজমান তোমার স্টোরিটা বলো। আচ্ছা, আমি তোমার এই স্টোরি জানতাম না। আমার এক্স্যাক্টলি সেম সিচুয়েশন ছিল। আমিও কেন জানি এই চক্করে ছিলাম, আমি আমেরিকাতে পড়তে যাব, এবং শেষ মুহূর্তে এসে আমি জানলাম যে এটা আমাকে পারমিট করা হবে না এবং সম্ভব না, ফাইন্যান্সিয়ালি সম্ভব না। আমার I-20 তখন সব কিছু চলে আসে, ওই সময় আমি বাদ দিলাম। সো কিন্তু তার পরের ঘটনাটা একটু খুব মজার। সেজার যেটা বলছে যে সেজার চান্স পেয়েছে আইবিএতে প্রথম বিবিএ ব্যাচ। আমি আসলে পরপর 2বার চান্স পাইনি। আমার স্বপ্ন ছিল আচ্ছা ঠিক আছে বাইরে যাওয়া হবে না, তো বিবিএ আসছে, তখন এমবিএদের অনেক কথা শুনতাম। সো আইবিএতেই পড়বো এবং বিবিএতেই পড়বো। পরপর 2বার, প্রথমবার কিছুই হয় নাই, সেকেন্ডবার আসলে ভাইবাতে হয় নাই। সো 2বারই আমি আউট, বাট সেজার ফার্স্ট চান্সে ঢুকে গেল। তো 2বার আউট, বাট তারপরে কি হলো? নেভার গিভেন আপ, এখনও গিভ আপ করি না। তাড়াতাড়ি করে বিকম পাস করলাম, এবং অনেকেই জানেন আমি এই স্টেজে আগে বলেছি আমি আবু জর গিফারি কলেজ, যেটা ইয়াতে মগবাজারে একটা গলির ভিতরে একটা আবু জর গিফারি কলেজ, ওখানে গিয়ে সাথে সাথে অ্যাডমিশন নিয়ে বিকম পরীক্ষা দিলাম। এক বছরের প্রিপারেশনে, আর 1 বছর তার আগে লস হয়ে গেছে বিবিএর পিছনে দৌড়াতে দৌড়াতে। সেখান থেকে এসে যখন আবার মনে করলাম যে এখন শর্টকাটে আইবিএতে ঢুকতে হবে, এমবিএ, এবং এবার একবারই হয়ে গেল। So I have not given up, and I made sure that building IBA, I'm there in a different way. স্টোরি কি শিখলাম যে মধ্যবিত্ত সাধারণ জীবনযাপন, অনেকের সাথে স্টোরি মিলে যাচ্ছে, এবং নেভার গিভিং আপ। একজন হয়তো চান্স পেয়েছে কিছু মানে বাংলাদেশের কনটেক্সটে ভালো ইউনিভার্সিটি, ভালো কলেজ, স্কুল, বাট বিদেশে যাওয়ার স্বপ্ন পূরণ হয় না দুজনেরই। আজকে আমাদের কথা শুনছেন আপনারা, দুজনেই সিইও লেভেলে কাজ করেছি। হয়তো বিদেশে চলে গেলে হয়তো আমাদের কথা কেউ শুনতেন না, অনেকেই গিয়েছে, তাদের কথা আমরা কেউ শুনছি না, আমাদের কথা শুনছেন। ফেলিয়ার হয়তো বা মনে হতে পারে ইজ এ পিলার অফ সাকসেস, বাট মোর ইম্পর্টেন্টলি ওই যে আইবিএর ওই বিল্ডিংয়ে যাবে একটা ইন্টারেস্ট ছিল, একভাবে না পারলে অন্যভাবে গেছে। সো হ্যাভ অ্যান অ্যাম্বিশন অ্যান্ড চেজ ইট অ্যান্ড ওভারকাম ফেলিয়ার্স। কখনো আশা হারানো যাবে না। না আসলে যেটা সেজার যেটা বললো, আমি এটাকে সবসময় বলি এবং প্রত্যেকটা আমার টিম মেম্বারদেরকে বলি, বা অনেকে রিচ আউট করে অনেক সময় যে আমার হয় নাই। গতকালকে রাতেও আমি প্রায় 1 ঘন্টা একটা ছেলের সাথে কথা বলেছি, তার জীবনে অনেক দুঃখ, সে যেটা করতে চাচ্ছিল এটা হয়নি, এবং সে আমাকে প্রমিস করছে 1 মাস পরে আসবে, যে সে জিনিসটা লাইন ঘাটে নিয়ে আসছে। আসলে আমি যেটা বললাম যে নেভার গিভেন আপ, রাইট? সো ওই সময় যেই আইবিএতে চান্স হয় না, এটা কিন্তু আসলেই মানে আমি যেভাবেই হবে ঢুকবো এটা ছিল, এবং এটা এখনো প্র্যাকটিস করি। আসলে we will give up something, we will actually not do at one point of time, probably worth not doing. But if you have a vision, if you have an ambition, if you are into an early career, যেখানে হয়তো খুব ভালো স্কুলে হয় নাই, মেডিকেলে হয় নাই, ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিংয়ে হয় নাই, but that's not the end of life. That's the message probably I would like to give. Everyone, each of you here has a potential. আমি আমার টিম মেম্বারদের বলি যে খুব ঘুমাইতে ভালোবাসে, সে ঘুমায় একেবারে ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলবে, এরকম হইতে হবে একেবারে, তাই না? এখনকার দুনিয়ায় এটার মনে হয় কম্পিটিশন হতে পারে, অ্যাকচুয়ালি হইতে পারে। আচ্ছা, নেক্সট স্টোরি। আইবিএ থেকে পাশ করে প্রথম জব অ্যাপ্লিকেশন করে একটাই সিভি লিখে বিএডিতে চাকরি পেয়ে গেছি।
বিএটি কি জিনিস এটাই জানতাম না, তখন বিটিসি নাম ছিল। আমার এক ফ্রেন্ড আমাকে জিজ্ঞেস করছিল বিটিসি কি হয়, আমি বলছিলাম ব্রিটিশ টোবাকো মনে হয়। সে আমাকে বলছিল যে না, এটা বাংলাদেশ টোবাকো কোম্পানি, তুই কালকে ইন্টারভিউতে যাইস না, ইউল ইনসাল্ট আইবিএ, কারণ তুই কিছু জানিস না কোম্পানি সম্বন্ধে। তো কিছুটা আনপ্ল্যান্ড, এবং অ্যাকচুয়ালি বিএটিতে যে জয়েন করব, ঢাকার বাইরে পোস্টিং হবে, এটাও ঠিক শিওর ছিলাম না। ঢাকাতে একটা চাকরি পেয়েছিলাম, কিন্তু বাবা বললো যে বাইরে চলে যাও বাইরে পড়তে। সো আমি চলে গেলাম ঢুকে বিএটিতে চাকরি নিয়ে। আমার যে সমাজ, আমার যে ফ্রেন্ড সার্কেল, আমার যে লোকজন পরিচিতি, তাদের থেকে যে মেসেজটা ওই সময় পেয়েছি যে ছাত্র তো বেশি ভালো ছিল না, কি জানি একটা সাবজেক্টে পড়েছে এবং ঢাকায় চাকরি পায় নাই, ঢাকার বাইরে কোথায় জানি পোস্টিং হয়েছে। সো মানুষের চোখে কিন্তু এটা ফেইলিয়ার ছিল ওই সময়, কারণ চিনতো না কেউ বিএটি কি বিটিসি কে। যারা মাত্র ইনার সার্কেলে ছিল তারা চিনতো, ব্যবসায়ী জগৎ চিনতো, ওয়াইডার জেনারেশন মানুষ চিনতো না আসলে সময়। হ্যাঁ, সেলসের একটা চাকরি কই জানি করতে গেছে। এর কিছুদিন পরে একজন ছেলে আর কি উচ্চশিক্ষা নিয়ে বিএটিতে ঢুকলো। তো যেহেতু পরে ঢুকছে, সেহেতু আমাদের জুনিয়র। তো আজমান কিন্তু শুরুর দিকে অনেকদিন শেজাদ ভাই ডাকতো আমাকে। বেশি দিন আগে না, মনে হয় বছর 2 আগে সাজ্জাদ ভাই ডাকতাম। তারপরে বের করতে যাচ্ছে আসল তো সেম ব্যাচ, তোমার হুদা কামে আপনি বলার কারণ কি? তার কারণ হচ্ছে আগে পিছে ঢোকার ব্যাপারটা। তো ইউ এক্সপ্লেইন ওয়াই ইউ চোজ বিএটি এন্ড হোয়াট হ্যাপেন। আসলে এটা অ্যাক্সিডেন্টাল ছিল। আমি খুব একটা আইবিএতে যখন ঢুকলাম, স্বপ্নটা পূরণ হয়ে গেল। স্বপ্নের সাথে সাথে মনে হলো আরো অনেক কিছু করতে পারবো। আমরা আইবিএতে কিছু ছেলেপেলেরা মিলে একসাথে তখন আবার এন্টারপ্রেনিউর স্কিলে কিছু ব্যবসা শুরু করে দিলাম। সো আমার আইবিএর সবাই মানে আমি জানি না এটা কতটুকু মানে বলার কি আছে এখানে, বাট আমার আইবিএর গ্রেড হচ্ছে 2.5, মানে আমি বিয়ারলি পাসড। এই 2.5 নিয়ে আমাকে কোনোদিন বিএটি আমাকে ইন্টারভিউ ডাকবে এটা আমার চিন্তাও হয় নাই। সো আমি আসলে বিএটি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এইসব কোথাও আমি অ্যাপ্লাই করি নাই। তো লাকিলি কনভোকেশনে কিছু একটা ঝামেলা হচ্ছিল, ওইখানে আমি একটা রোল নিলাম ওই ঝামেলার থেকে সেভ করার জন্য। কনভোকেশনে একটা গন্ডগোল হচ্ছিল, এখানে শামসিয়া আপা তখন বিএটির এইচআর হেড, উনি একজন ইনভাইটেড গেস্ট ছিলেন কনভোকেশনে। তো উনি আমাকে লক্ষ্য করলেন, তো উনি আমাকে ডেকে বললেন তুমি কি করো, কোথায় এখন পাস করে কোথায়, কনভোকেশন তো হয়ে গেল 3-4 মাস। তো আমি বললাম যে আসলে যে আমি আসলে এখনো কোনো ঢুকি নেই কোথাও, বা ঢুকবো করছি, নিজের কিছু করছি। তো বললো সিভি দাও। সো ওই সিভি এবং ওই সিভি দেওয়ার পরে আমরা অ্যারাউন্ড 29 জন ছিলাম, একসাথে কম্পিট করে বিএটিতে চাকরিটা হলো। এই শামসিয়াপা টেক্স লট অফ প্রাইড ইন সেইং দ্যাট শি হ্যাজ হায়ার্ড 2 CEOs। উনি আমাকে হায়ার করেছেন, ওকে হায়ার করেছেন। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট অফ অল, এখনো যোগাযোগে আছেন, এখনো আমাদের জন্য অনেক দোয়া করেন এবং আমরাও ওনার জন্য অনেক দোয়া করি। সো আমি এখানে যে স্টোরিটা আছে যারা হয়তো যেটা বলতে চাচ্ছে, যে আমরা দুইজনই একই ব্যাচে ম্যাট্রিক ইন্টারমিডিয়েট ওই সময় বলতো, এই দুইটা পাস করলাম, দুইজনই একটা কোম্পানিতে আসলাম, কিন্তু দুইজনের ওয়েগুলো কিন্তু ডিফারেন্ট। ও যেভাবে আমি জানি না এত সহজ ছিল না, খুব সহজে খুব সুন্দর করে বিবিএতে ঢুকে গেল, বিএটিতে ঢুকে গেল, আর আমি খুব কষ্ট করে করে ঢুকছি বা লাকে ঢুকছি অনেক সময় হয়তো। বাট স্টোরিটা হচ্ছে এখানে যে মানে এইখানে আমরা যখন একটা ধাপে যাই, ফেলিওরটাকে আসলে ফেলিওর হিসেবে নেওয়ার কিছু নাই, ওইখান থেকে আসলে কি লার্নিংটা নেই, এবং দ্যাটস নট দ্য এন্ড অফ আওয়ার লাইফ, ইউ নো, ইটস লাইক সামথিং বিগার ইজ ওয়েটিং ফর ইউ, অ্যান্ড হাউ ডু ইউ প্রিপেয়ার ফর ইউর সেলফ, হাউ ডু ইউ হ্যাভ দ্য পেশেন্স। হ্যাঁ, যে এই সময়ে আমি মাঝে মাঝে বলি, সব জায়গায় বলি না সাজাদ, যে আমরা যেহেতু 92 ব্যাচ, আমার তখন যার সাথে প্রেম ছিল, বলে ফেলি, হ্যাঁ, আমার যখন যার সাথে প্রেম ছিল সে আমার এখন বউ। হাউ বোরিং। বোরিং, আচ্ছা। সো আমি যখন চান্স পাই না, সে আবার সব জায়গায় চান্স পায়, ঠিক আছে। তো আমরা একসাথেই, এবং সে যখন ইউনিভার্সিটিতে ক্লাস করতে যায় আমি ওর সাথে যাই, কিন্তু সে যখন সব কিছু শেষ করে বাসায় যায়, আমি দৌড়ে আবার কোচিংয়ে যাই, কারণ আমাকে আরেকবার পরীক্ষা দিয়ে ভর্তি পাওয়ার চেষ্টা করতে হবে। হ্যাঁ, সো ঘটনাটা ওইটাই, শেষ করে দিয়েন না কোথাও, প্রত্যেকটা ধাপে ধাপে you have the next step, you don't know what will unfold for you. You know, it's like keep that patience, keep that, you know, willingness to fight back, don't give up.
because as I mentioned, that each of you have a potential. Every human being, no birth is a mistake. That's what I learned. You know, it's like from someone in recently I went to উত্তরবঙ্গ, হ্যাঁ, একটা ছেলের সাথে আমার দেখা হয়েছে। সে ইউটিউবে ইংলিশ শিখে সে তার গ্রামের সবাইকে, ছোট বাচ্চা থেকে শুরু করে বুড়ো পর্যন্ত সবাইকে ইংলিশ শিখিয়ে ফেলেছে। সবাই ব্রিটিশ অ্যাকসেন্টে ইংলিশে কথা বলে, এবং আমি একটা পর্যায়ে ইংলিশে কথা বলা বন্ধ করে দিলাম, কারণ তাদের অ্যাকসেন্ট এত সুন্দর আমার যাচ্ছিল না। তারা আমি ওকে বললাম বাংলায় কথা বলি, তো বাংলায় কথা বললাম। এই ছেলেকে আমি জিজ্ঞেস করলাম তুমি ইংলিশে কেন কথা শেখাচ্ছ? সে বলল যে আমার আর কিছু আমি শিখি নাই, ইংলিশে কথা বলাটা শিখেছি, ওইটা শিখিয়ে দিয়ে তাকে বলার চেষ্টা করছি তুমি যা চাও তাই পারবে, তুমি যেখানে আছো সেখান থেকেই পারবে, তোমাকে চেষ্টা করতে হবে। একটা গ্রামের সেই রাজশাহীর একটা গ্রামের একটা ছেলে, সে আমাকে লাস্টে শেষ কথাটা বলল যে নো বার্থ ইজ এ মিস্টেক, ইফ ইউ ওয়ান্ট টু উইন ইন দ্য ওয়ার্ল্ড ইটস আপ টু ইউ ওয়েদার ইউ ওয়ান্ট টু ওয়ার্ল্ড, হাউ ডু ইউ ওয়ান্ট টু উইন। সো ইমপ্রেসিভ। ভাবির কথা যখন বলে ফেললা, একটা প্রশ্ন আমার সাথেও মিলে যায়, সেটা নিয়ে প্রশ্ন করি। শি অ্যাকচুয়ালি ওয়াজ এ গুড স্টুডেন্ট, বেটার দ্যান ইউ ইট সিমস, রাইট? আমার ওয়াইফও তাই ছিল, বেটার স্টুডেন্ট, প্রবাবলি সুন্দর লেখাপড়াও করেছে, সে ভালো সাবজেক্টে পড়ালেখা করেছে, বাট দে ডিড নট পারসু দেয়ার ক্যারিয়ার্স। ওয়াইলস আমরা দুজনই চাকরি জীবনে আলহামদুলিল্লাহ সফল হয়েছি, এই যে একটা রোল তারা বাসায় থেকে যে প্লে করেছে, তুমি সেটাকে কিভাবে মূল্যায়ন করো তোমার সাকসেসের জন্য? Very good question. I think, you know, it's like, it's a partnership. It's a partnership as long as যে আমার সহধর্মিনী এই ক্ষেত্রে সে আমার যদি এটা যদি সাকসেস বলি, এই যে ওরা অনেক সময় বলে লিজেন্ড, আসলে ওইসব কিছু না, আমরা সাধারণ কর্পোরেট ওয়ার্ল্ডের সাধারণ মানুষ। সো আমার এই ছোটোখাটো এই সাকসেসটা যদি সে তার নিজের মনে করে এবং আমরা দুইজন যদি একসাথে পার্টনারশিপে থাকি, তাহলে ওইটাই আসলে সবচেয়ে বড় কথা, রাইট? এটা মিউচুয়াল রেসপেক্ট। সো আমার ওয়াইফ একজন ডক্টর, সে আর ঢাকা ভার্সিটি, ও যেহেতু সব জায়গায় চান্স পাচ্ছিল, ঢাকা ভার্সিটি থেকে বুয়েট থেকে শেষ পর্যন্ত এন্ডেড আপ ইন মেডিকেল। সো একজন ডক্টর, শি ইজ নাও প্র্যাকটিসিং। সো ওই মিউচুয়াল রেসপেক্টটা, একজনের প্রতি যেই সম্মানটা, ওইটা রাখা। বাট সত্যি কথা বলতে সাজাদ, আমি যখন পাকিস্তানে যাই বিএটি থেকে, আমাকে বিএটি থেকে পাকিস্তানে পাঠানো হয়েছিল, তখন আমার বড় ছেলের বয়স হচ্ছে 14 মাস, আর আমার টুইন্সের বয়সের পরে টুইন্সের বয়স হচ্ছে 3 মাস। সো 3টা বাচ্চা যাদের 2 মাস বছর বয়স, আর আরেকজনের দুইজনের 2 মাস বছর বয়স, আর একজনের 11-12 মাস বছর বয়স। তো তখন আমাকে বললো ঠিক আছে আমি চাকরি ছেড়ে দিচ্ছি, তুমি যাও পাকিস্তানে, আই উইল টেক কেয়ার। আমি তারপরে গ্রামীণ ফোনে জয়েন করার পরে আমি ইন্ডিয়াতে গেলাম। সো সে তখন ল্যাব এইডে প্র্যাকটিস করে, তো তখনও সে চাকরি ছেড়ে দিল। ওইখানে ইন্ডিয়াতে গিয়ে সে আবার শি কুড ডু সামথিং, তারপরে আমার পোস্টিং হয়ে গেল অসলোতে। সো তখন সে আরেকবার ছাড়লো। আসলে নাও ইউ নো, it's built by people like many people in the organization, those are helping every day, many people from the top, those helped and pulled up, but at the same time at home, যে বাসায় যে বড় সাপোর্টটা আসলে এটা না থাকলে এটা ইম্পসিবল। সো এ হিউজ অ্যাপ্রিসিয়েশন আমাদের পার্টনারদের জন্য। এবং আমি আমার ক্যারিয়ারে একটা জিনিস দেখেছি যে আমাদের ফিমেল কলিগ যারা খুব সাকসেসফুল, তাদের মেল পার্টনাররা কিন্তু ব্যাকস্টেপ নিয়েছে তাদের ক্যারিয়ারে অনেক সময়। সুতরাং দুইজনই ইকুয়ালি ফুল ফ্লেজেড সাকসেসফুল স্টোরিজ কম, আসলে হতে পারে, ইম্পসিবল না, বাট হয়তো কাউকে একটা ব্যাকস্টেপ নিয়ে, ওই যে একটা কথা আছে না যে ইউ নিড এ ভিলেজ টু মেক এ পারসন সাকসেসফুল। শুধু যে আমার নিজের পরিবার না, আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, অনেকে অনেকভাবে কিন্তু আমাদের এই সাকসেসের পিছনে কন্ট্রিবিউট করেছেন, আমাদের কলিগরা করেছেন। এটা একটা বিরাট বড় ফ্যাক্টর, এবং উই শুড অল ফিল গ্রেটফুল টু হ্যাভ গুড ফ্রেন্ডস। যদি ভালো বন্ধু থেকে থাকে, যারা আত্মীয় স্বজন আছে, তারা আসলে মন থেকে কারো ভালো চায়। সবাই চায় না কিন্তু, এটা সত্যি কথা, অনেকে জেলাস, মন থেকে ভালো চায়, সেই মানুষগুলাকে কদর করা উচিত, এটা সবচেয়ে বড় কথা। হয়তো
আমাদের দুজনেরই ওয়াইফ অত লাইমলাইটে নাই, হয়তো কেউ মানে আমাদের তাদেরকে দেখে নাই, বাট দে প্লেড এ সিগনিফিকেন্ট রোল ইন সাপোর্টিং বোথ অফ আস টু অ্যাচিভ হোয়াট উই হ্যাভ ডান। ট্রু ট্রু। একটা কোশ্চেন করি আবার। করো। আমি তখন চাকরিতে পোস্টিং পেয়ে গেলাম, হঠাৎ করে একদিন এসে আমাকে বললো যে তোমার নিউজিল্যান্ড যেতে হবে। So আমি নিউজিল্যান্ড চলে গেছি। নিউজিল্যান্ডের পোস্টিংয়ে অ্যাকচুয়ালি তখন বিয়ে হয়েছে মাত্র, অ্যান্ড আই কিপ সেইং যে আমরা 3 বছরের লম্বা হানিমুন কাটিয়েছি নিউজিল্যান্ডে, বাট ওয়াইফ এটা বিশ্বাস করে না এখনো। সো ওই সময় হয়তো একটু ভুলে গেছিলাম যে বাংলাদেশে কি হচ্ছে টাইপের, আমি নিউজিল্যান্ডে চাকরি নিয়ে ব্যস্ত আছি। তো ওই সময় খবর আসলো কিছু যে ইয়াসির আজমান চাকরি ছেড়ে দিয়েছে বিএটি। তো ওই সময় বিএটি চাকরি ছেড়ে কেউ কই গেল, মানে কোন কোম্পানিতে জয়েন করলো, কি যেন একটা নাম কোম্পানি বলে গ্রামীণ ফোন। তো আমি ভাবলাম এটা কি কোম্পানি। তারপরে কিছুক্ষণ জানার পরে জানলাম যে এটা টেলেনর গ্রুপের। টেলেনরটাই বা কি চিন্তা করতেছে, এই কোম্পানিতে গেল কেন, হি ওয়াজ ডুইং ওয়েল। সো কোয়েশ্চেনটা তোমার কাছে আজমান, ওয়াই ডিড ইউ লিভ বিএটি এট দ্যাট টাইম? আই থিঙ্ক ইটস ওইখানে ফেরত গেলে আসলে আমিও আবার হয়তো একই কোশ্চেন করবো কেন আমি ছেড়েছিলাম, এবং খুঁজে পাওয়া ডিফিকাল্ট হবে হয়তো। বাট ওই মোমেন্টটা আসলে ওই সময় আমি পাকিস্তান থেকে ফেরত আসি সাজাদ। পাকিস্তানে আমি 3 মাসে একটা প্রজেক্টে গিয়েছিলাম, তারপর ওরা আমাকে 3 মাস আরও এক্সটেন্ড করে, এরকম 3বার এক্সটেন্ড করে প্রায় 1 বছর রাখলো। তারপর আমি ফেরত আসলাম জোর করি, কারণ বাচ্চারা তখন একদম ছোট। তো আসার পরে ওই বিএটিতে তখন বলতো মানে হাই ফ্লায়ার বা কি জানি একটা বলতো। সো আমি ওয়ান অফ দ্য হাই ফ্লায়ার্স আর কি ওই সময়। তো ক্যারিয়ারে আমাকে ধমধম করে 2টা প্রমোশনে, প্রথমে সাইকেল প্ল্যানিং ম্যানেজার, রিজিওনাল ম্যানেজার বানায় দিল ওরা খুব আর্লি এজেই। কিন্তু সবসময় আসলে কমফোর্ট জোনে থাকাটা ঠিক না। আমার মেসেজ ওইটাই হবে যে সবসময় কমফোর্ট জোনে থাকাটা আসলে ঠিক না। ওই সময় আরও অনেককে আমার আগে অ্যাপ্রোচ করা হয়েছিল গ্রামীণ ফোন থেকে। তারপরে অনেকেই একই কোশ্চেন যে গ্রামীণ ফোন একটা লোকাল কোম্পানি, তখন অনেকে চিনতো না আসলে, 3 মিলিয়ন সাবস্ক্রাইবার হয় নাই তখনও। বাট আমাকে যখন ওরা রিচ আউট করলো, আমি 2-1টা প্রশ্ন করার পরে আমার যেটা মনে হলো যে দিস ইজ সামথিং ভেরি ইউনিক, দিস ইজ সামথিং ইজ গোয়িং টু মেক এ স্টর্ম ইন দ্য কান্ট্রি। বাট ইট ওয়াজ ভেরি টাফ ওই সময়টাতে আসলে ওই ডিসিশনটা দেওয়া, কারণ বিএটির মতো অর্গানাইজেশন, এত বড় অর্গানাইজেশন, এবং ভালো করছিলাম তখন। একটু এদিক ওদিক খোঁজ করে দেখলাম আরও অনেককে ওরা অ্যাপ্রোচ করেছে। তো যেটা চিন্তা করলাম যে একা একাই এত বড় রিস্কটা নিব, আরও কয়েকজনকে সাথে নিতে পারি কিনা। তো বিএটির আরও 4-5 জনকে রাজি করাই ফেললাম যে একসাথে রিস্কটা নেওয়া যায় কিনা। যার জন্য এটা হয়তো এত বড় নিউজ ছিল তখন। বিএটির থেকে একসাথে আমরা 13-14 জন বের হয়ে গিয়েছিলাম, যার হয়তো ওই কারণেই নয়েজ শুনেছো। আমরা একসাথে প্রথমে 6 জন, পরে আরও 7 জন, 13 জন, এবং এরপরে আরও অনেকে ছিল। বাট 3 মাসে 13 জন আমরা বের হয়ে আসছিলাম ওই সময়। এটা একটা রিস্ক, হ্যাঁ, কিছু ডিসকমফোর্ট কোথায় একটা ছিল, বাট এটা বলবো একটা রিস্ক নেওয়ার, সামথিং নিউ টু এক্সপ্লোর। হয়তো প্রথম থেকে এরকমই ছিলাম যে কিছু ঠিক মতো হচ্ছিল না, তো অনেক বেশি ট্রাই করতাম। ট্রাই করার ইচ্ছায় গ্রামীণ ফোনে জয়েন করার পরে কিন্তু ব্যাপারটা ইজি ছিল না, বাট জয়েন করে ফেলা আর কি। অডিয়েন্স, কোয়েশ্চেনটা আমি করলাম এই কারণে, আজকে গ্রামীণ ফোন বিশাল জিনিস, হ্যাঁ, বিএটি থেকে বিগার ব্র্যান্ড। আর ওই সময় কোনো ব্র্যান্ডই ছিল না। এটা আই হ্যাড টু লুক ইট আপ, এটা কোন কোম্পানি, জানতো না মানুষ। ইট কেম হিয়ার, এরকম বড় হয়নি। অ্যান্ড ওই সময়ে একটা সাকসেসফুল প্রতিষ্ঠানে, লার্জ বিগ ব্র্যান্ড বিএটি তখন, সেই সময় সাকসেসফুল হাই ফ্লায়ার। ওকে, হি সেইং দ্যাট হি ওয়াজ অ্যাকচুয়ালি আইডেন্টিফাইড অ্যাজ আ টপ ট্যালেন্ট বিএটি গ্রুপে। স্টিল হি টুক এ ডিসিশন টু মুভ। এটা কিন্তু একটা বিরাট একটা ফ্যাক্টর। হ্যাঁ, ক্যারিয়ারের এই সমস্ত জিনিসগুলা রিয়েলাইজ করতে হয় যে আমি কোথায় আছি, কোথায় দাঁড়াচ্ছি, আমার ফ্লাইটটা কত বড়, আমি আসলে কত দূর যেতে চাই, কত দূর চিন্তা করি। এবং সুযোগ কিন্তু সবসময় আসবে না, এবং সুযোগ সবসময় খুব অবভিয়াস হবে না। যেটা আমি আগেও বলার চেষ্টা করেছিলাম, যখন বিবিএ পড়তে শুরু করেছি তখন কেউ পড়ে না এই সাবজেক্টটা। পাথ নট টেকেন। বিএটির চাকরি ছেড়ে গ্রামীণ ফোনের মতো একটা নতুন কোম্পানিতে জয়েন করা is a difficult choice, but that difficult choice he made despite being one of the top talent. And একা যায় না কিন্তু, যে দল বেঁধে গেছে, হ্যাঁ, that shook BAT, I tell you. হ্যাঁ, of course BAT
সব প্রতিষ্ঠান কিন্তু যে অপ্রতিরোধ্য এবং সবসময় সব ভালোভাবে চলে তা না। দে ওয়ার কমপ্লেসেন্ট, দে লস্ট দেয়ার লট গুড ট্যালেন্টস, অ্যান্ড ওরা যাতে কিন্তু বেনিফিট কিছু আমরাও পাইছি। রিয়ালিটি ইজ কোম্পানি ধাক্কা খাইছে যে আচ্ছা ঠিক আছে আমাদের বিরাট ট্যালেন্ট তাড়াতাড়ি চলে গেছে, অ্যান্ড প্রবাবলি আওয়ার ক্যারিয়ার গট ফাস্ট ট্র্যাক অ্যাজ ওয়েল, যারা আমরা থেকে গেছিলাম, বাইরে ছিলাম আর এখানে কয়েকজন ছিল। সেজাদ একটু হাম্বেল হয়ে যাচ্ছে, আমি তোমাকে থামাই এখন। ও হাম্বেল হয়ে যাচ্ছে, আমরা বেড়ে গেছি যে ওর জন্য ভালো হচ্ছে। বাট সেজাদ হ্যাজ বিন অলওয়েজ লাইক এন রোল মডেল। হ্যাঁ, সেজাদ আমাদের সময়ে, আমি এটা এই কারণে বলছি কারণ আমি একটা কোয়েশ্চেন করবো এখন, প্রশ্ন করবো। সেজাদ হ্যাজ বিন এ রোল মডেল। একই মানে বাংলা স্কুল থেকে আমরা পড়াশোনা, ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করে বিএটিতে ঢুকা, এবং বিএটিতে এত আর্লি এই যে সেজাদ তখন নিউজিল্যান্ডে চলে গেল। ইটস আ টক অফ দ্য টাউন ছিল ওই সময়, এবং টক অফ উইদিন দ্য বিএটিতে ছিল। এবং আমরা সবাই যারা তখন সেলসে, আমরা দুজনেই আবার সেলসে শুরু, রাইট? সেজাদ টেরিটরি কোথায় ছিল? সিলেট। হ্যাঁ, সেজাদের টেরিটরি সেলসের কাজ করেছে সিলেটে, আমি সেলসে কাজ করেছি চাঁদপুরে। ওই দুইজনই ব্রিটিশ আমেরিকান টবেকোর সেলস দিয়ে শুরু, আমরা ঢাকার বাইরে দিয়েই শুরু করতাম তখন। সো এরকম সেলসের একটা ছেলে এইভাবে হঠাৎ করে নিউজিল্যান্ড চলে গেল এত আর্লি ক্যারিয়ারে, এটা একটা অনেক বড় একটা ঘটনা ছিল ওই সময়। আমি সেজাদ তোমার কাছে জানতে চাবো যে তুমি খুবই স্ট্রাকচারালি, আমি হয়তো ধম করে বের হয়ে গেলাম, বাট তুমি খুবই স্ট্রাকচারাল বিএটিতে এইভাবে একটা ক্যারিয়ার তৈরি করেছো, কি বলবে তুমি? মানে তোমার হয়তো সবারটা সব ক্ষেত্রে মিলবে না, বাট আমি যদি বলি ওদেরকে বলার জন্য, এখানে যারা অডিয়েন্স আছে তাদেরকে বলার জন্য যে how have you thought of, how have you planned yourself, and what is the key behind your success? আমি অনেকবারই আগে বলেছি এই জিনিসটা যে লার্নিংটার পেছনে ফোকাস ছিল সবসময়, যে আমি নতুন কিছু শিখছি কিনা, আমাকে কোম্পানি নতুন কিছু শেখার সুযোগ দিচ্ছে কিনা প্রতি পদে। কারণ আমার নিজের ক্যারিয়ার ফ্লাইটটা আমাকে ডিসাইড করতে হবে যে আমি শিখতে পারছি কিনা। একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা 25 বছর লেখাপড়া করি, রাফলি 20-25-22 বছর, তারপরে অ্যারাউন্ড 25-30 ইয়ার্স চাকরি করি আসলে, যতক্ষণ পর্যন্ত আমার লার্নিং কার্ভ বাড়তে থাকে। এরপরে কিন্তু আসলে একটা লার্নিং অ্যাজিলিটি অনেক কমে আসে মানুষের। সো অ্যান অর্গানাইজেশন অলসো রিয়ালাইজেস যে 40-45 বছর হয়ে গেছে মানুষের বয়স, এর যদি ফুল পোটেনশিয়াল অফ গ্লোবাল লেভেল যদি না থাকে বা লোকাল লেভেলে যদি টপ লেভেল না থাকে, দেন দে বিকাম অ্যান অ্যাসেট, রাইট? এটা রিয়ালিটি, এটা আমরা চিন্তা করি না। সো আমি সবসময় ফোকাস করেছি যে আমার লার্নিংটা বাড়ছে কিনা। আমি নিউজিল্যান্ডে গিয়েছি, ইয়েস ফাইন, আমি ওখানে শিখতেছি বাইরের ডিফারেন্ট অর্গানাইজেশনে, আমাকে টপ টিম এক্সপোজার দিয়েছে। দেন আমি ফেরত এসেছি, মার্কেটিংয়ে পুরো 2টা মিলে লিড করার চেষ্টা করেছি, এবং জিজ্ঞেস করতেছিলাম একটা, আমি ব্র্যান্ডে কাজ করেছি, আমি যদি মার্কেটিং ডাইরেক্টর হতে হয়, আমি ট্রেডের এক্সপিরিয়েন্সটা বড়োভাবে নাই, সেটা কেন হবে না, সেটার জন্য আমাকে কি করতে হবে? দেশের তোমার স্ট্র্যাটেজি ঠিক থাকলে চলবে, বাকিটুকু তোমাকে দিতে হবে। তো ওইভাবে নিজের চয়েসগুলো ভাবে পিক করা। যে আমি কিন্তু পাকিস্তানে যখন যাই তখন পাকিস্তানে ইসলামাবাদে বোমা ফাটছে, ইটস ডিফিকাল্ট জায়গা, বাট আই ওয়েন্ট দেয়ার বিকজ আমি জানতে পারতেছি আমি অনেকগুলো মার্কেট ম্যানেজ করতে পারবো একসাথে, শুধু একটা মার্কেট না, মাল্টিপল মার্কেট। সো ইট ওয়াজ দ্য লার্নিং, হ্যাঁ, গ্রোথ যাতে থাকতে থাকে। সো মনে রাখতে হবে যে শেখাটাই সবচেয়ে বড় বিষয়, এবং তুমি যখন জাম্প করেছিলে মনে হয় তুমি নিউ ইন্ডাস্ট্রি শিখতে গিয়েছো। So it's the same thing. You have to focus on learning opportunity all the time. That will bring success. শুধুমাত্র স্ট্রেচার, কে কি বললো, মানুষ বলছে এটা খুব ভালো, that is not gonna help you. You have to pick what is good for you. অনেক সময় মানুষ বলবে যেটা ভালো না, ওকে জিজ্ঞেস করলে হয় তখন 100 লোক বলতো যে চাকরিটা ছেড়ো না, but it had worked out for him. Yeah, that's the main mantra. থ্যাংক ইউ সেজাদ। আমি একটু সেজাদের এই জিনিসগুলো এবং সেজাদকে ক্লোজলি দেখে এবং আরো অনেক অনেক লিডারদেরকে দেখে যে এই জিনিসটা হয়তো এখানে বলতে চাই সেজাদ, এবং তুমি ইউ ক্যান ভ্যালিডেট যে আসলে 3টা ভাগে আমি ভাগ করতে পারি জিনিসটাকে। নাম্বার 1 হচ্ছে আসলে অ্যাজ এ হিউম্যান বিং, হাউ অনেস্ট, রাইট? সততা, স্বচ্ছতা, স্বকীয়তা, এই জিনিসগুলোকে আসলে আপনারা কিভাবে ভ্যালু করেন? একটা সাস্টেইনেবল লিডার হওয়ার জন্য যদি আপনাকে ধাপ করে পড়ে যেতে না হয়, বা ধপ করে মানে আপনাকে বের করে দেয়া না হয়, বা ধপ করে আপনার বিজনেসটা যেন কোনো ক্ষতি না হয়ে যায়, এইটাকে যদি করতে চান, সাস্টেইনেবল এবং লং টার্ম করতে চান, ইউ মাস্ট ফোকাস অন সততা, স্বচ্ছতা, স্বকীয়তা। এই 3টার কথা আমি বলি। স্বকীয়তা এই কথা বলি, সেজাদকে কপি করে আমি কোনোদিন পারবো না, বা সেজাদের ভালো জিনিসটা আমি নিতে পারবো,
আমার প্রশ্ন করেই করতে হবে। আমি যদি এখন সেজাদের মতো করে কথা বলা শুরু করে দিই এবং ক্রিকেট খেলা শুরু করি, হবে না। ঠিক আছে? সো আমারটা আমাকেই লাগবে। এইটা একটা। আরেকটা হচ্ছে এখনকার দুনিয়াতে যদি আমরা শিখতে না পারি প্রতিটা মুহূর্তে, আসলে সম্ভব না। আপনাদের সবার হাতে, আমাদের সবার হাতে এখন ইন্টারনেটের দুনিয়াটা খুলে গেছে। দুনিয়াটা এখন অনেক বেশি কানেক্টেড এবং প্রতিদিনই নতুন নতুন কিছু হচ্ছে। এই যে শিক্ষা, জানার আগ্রহ, এটা যদি না থাকে তাহলে আসলে সম্ভব না। আমরা এখন কেউ আর উপরে বসে পুরনো কথা দিয়ে, পুরনো শিক্ষা দিয়ে একটা অর্গানাইজেশন চালাইতে পারবো, ইম্পসিবল। প্রতিদিন আমাকে এখন নতুন করে শিখতে হয় আসলে যে এআই এটা কি চাকরি নিয়ে নিবে কি নিয়ে নিবে না, অনেক কিছু অ্যানালাইসিস করে আমাদেরকে বুঝতে হয় এবং লোকজনদেরকে এটা নিয়ে গাইড করতে হয়। শিখতে পারতে হবে, এটা হচ্ছে দ্বিতীয় জিনিস। তৃতীয় জিনিসটা আমি যেটা বলবো, আসলে সুস্থ থাকতে হবে। আপনার মানসিক শান্তিটা অনেক বড় পারে। আপনার অনেক ইটস নট ইজি। আপনার প্রতিদিন এরকম একটা কানেক্টেড ওয়ার্ল্ডে প্রতি মিনিটে আপনি বিভিন্ন রকম নিউজ আপনাকে হ্যান্ডেল করতে হয়। এই সময়টাতে আপনি আসলে কিভাবে আপনার কামনেস, আপনার মেজাজ অনেক সময় খারাপ হইতে পারে, এটাতে দোষের কিছু নাই, বাট প্রয়োজনের সময় আপনার মেজাজ খারাপ হবে না, আপনি রাদার নিজেকে সংযত রাখতে পারবেন। হ্যাঁ, লোভ থেকে সংযত রাখতে পারবেন, রেগে যাওয়ার থেকে সংযত রাখতে পারবেন, ভালো জিনিসটা, ভালো গাইডেন্সটা দেওয়ার জন্য নিজেকে সংযত রাখতে পারবেন। এই যে মানসিক শান্তির জন্য যে মেডিটেশনের কথা বলে, খেলাধুলার কথা বলে, হেলথের কথা বলে, হ্যাঁ, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। এটা প্রত্যেকটা একটা সাথে লিঙ্কড। আপনি খুব অনেস্ট বাট আপনি খুব ডিসিপ্লিন না, কেরিয়ারে আপনার করা ভেরি ডিফিকাল্ট হবে। কারণ আপনার ডিসিপ্লিন লাইফ না থাকলে, আপনার নিজের মানসিক শান্তিটাকে যদি আপনি বজায় রাখতে না পারেন, হবে না। সো আমি তোমার কাছ থেকে যেগুলো পিক করি এবং আরো অনেকের সাথে কথা বলে যেগুলো পিক করি, এটা আমার নেক টু আন্ডারস্ট্যান্ড দ্য লিডার সাজাদ। যে একটা ধাপে ওনারা বলেন যে সততা, স্বচ্ছতা, স্বকীয়তা, যে নিজের পার্সোনাল মানুষ হিসেবে। আরেকটা হচ্ছে যেই কেরিয়ারে কাজ করছেন তার সম্বন্ধে আপনি প্রতিদিন কিভাবে আপনি শিখছেন। এবং শেষ হচ্ছে যে আপনি আসলে নিজের মানসিক শান্তি এবং স্বাস্থ্য। একটা ফুটবল প্লেয়ার, সে 1.5 ঘন্টা ফুটবল খেলে, তার পিছনে কতটুকু প্র্যাকটিস করে, এটা দেখলে বোঝা যায় আসলে তার তার ওই অতটুকু পারফরমেন্সের জন্য তাকে কতটুকু আসলে কায়িক পরিশ্রম করতে হয়। আপনাকে ওই লেভেল অফ হেলথ ফিটনেস দরকার হয়। কর্পোরেট লাইফটা অনেক ওই রকমই, আপনাকে এখন হেলথের দিকে কশাস থাকতে হবে। সো ডিসিপ্লিন একটু বজায় রাখতে হবে। আমি এখানে থামতে হবে কারণ জিরো হয়ে গেছে। আসলে কথা বললে কথা শেষ করা যাবে না, আমি আর সেজাদ যদি কন্টিনিউ করতে থাকি। বাট শেষ একটা প্রশ্ন দিয়ে আমি সেজাদকে শেষ বলবো। আমাদের এখানে আয়মান সাদিক আসবে আমাদের পরে, সো আরো বেশি সময় বসে থাকা যাবে না, কারণ আয়মান সাদিক নিশ্চয়ই আরো অনেক সুন্দর সুন্দর কথা নিয়ে আসবে। সেজাদ, আমি 2 মিনিট নিতে পারি? হোয়াট ইজ আফটার দিস? তুমি রেকর্ড করছো 10 বছর একটা মাল্টিনেশনাল কোম্পানির সিইও। আমাকেও এই পথটা এখন শেষ করতে হবে একটা সময় গিয়ে। এর পরে নিজেকে এখন ধরে রাখতে কিভাবে, and how do you see it, how you have a new start? সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যে ওই যেটা বললাম যে লার্নিং জার্নি কতদিন পর্যন্ত করা যায়। নাও প্রথমে অনেকে জিজ্ঞেস করে যে বিএটি ছাড়ছো কেন, কি হইলো কেন, কি বাদ হ্যান ত্যান অনেক কিছু। বাট সব কিছুরই একটা এক্সপায়ারি ডেট আছে, অ্যান্ড এক্সপায়ারি ডেটটাকে নিজেকে অনুধাবন করতে হবে যে আমি বিদেশে যাব না, আর আমি আর বাইরের ওয়ার্ল্ডে আর কাজ করতে চাই না, আমি বাংলাদেশে থাকতে চাই। ইটস আ চয়েস, পার্সোনাল চয়েস, মাই ফ্যামিলি চয়েস। হ্যাঁ, তার জন্য একটা অর্গানাইজেশন কিন্তু বসে থাকবে না, কারণ অর্গানাইজেশন কিপস অন গ্রুমিং পিপল। সো এটা বুঝতে পারতে হবে যে এটা আমার এখন মুভ করার টাইম। সো এটাকে সুন্দরভাবে র্যাপ করাটা একটা বড় দায়িত্ব ছিল এবং সেটা আমি করার চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ করতে পেরেছি সোফার। অ্যান্ড হোয়াটস নাও ইজ, যেহেতু আমি দেশে থাকবো, বাংলাদেশি কাজ করব, আমার ফিলিংসটা হচ্ছে খুব সিম্পল। আমি বাংলাদেশি প্রতিষ্ঠানকে মাল্টি ন্যাশনাল লেভেলে দেখতে চাই। আই ওয়ান্ট টু সি, যেমন আগেও বলেছি যে বাংলাদেশি কোম্পানি, যেটা অলরেডি দেয়ার আর মেনি কোম্পানিজ হু আর মাল্টি ন্যাশনাল বাই দ্য ওয়ে, হয়তো সেভাবে অ্যাটিটিউডটা করে না। দেয়ার আর কোম্পানিজ হুইচ হ্যাজ গট মানে অপারেশন ইন 10-12টা দেশে অপারেশন আছে, আরও বেশি আছে। তো এই কোম্পানিগুলোকে কিভাবে হেল্প করতে পারি যে তারা অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল স্টেজে অ্যাজ বাংলাদেশি কোম্পানি ফ্লারিশ করতে পারে, এটা একটা সাইড। আর সেকেন্ড সাইড হচ্ছে নিজের ব্যক্তিগত সাইডে, যে ক্যান আই ক্রিয়েট সামথিং যেটা আমার মজা লাগে, এবং এমন একটা জায়গায় কাজ করি যেখানে আমি আসলে জানি না, আমিও শিখবো, কমপ্লিটলি নিউ, বাট আমার সম্পৃক্ততা হয়তো ওই ছোট্ট প্রতিষ্ঠানটাকে অনেক বেশি সাহস দেবে, অনেক বেশি সুযোগ করে দিবে।
তো সেরকম কিছু প্রতিষ্ঠানের সাথে নিজেকে সম্পৃক্ত করছি, যাতে আমি নিজে শিখতে পারি, একটা ডিফারেন্ট জায়গায় যেতে পারি এবং আমার সম্পৃক্ততা ওই প্রতিষ্ঠানটাকে হেল্প করতে পারে। এবং ছোট হতে পারে, বাট সেই ছোট আশাটা যদি মানে অনেক বড় হতে পারে কোনো একদিন, সেটাই পাওয়া আর কি। এটাই মেইন ইয়ে। গ্রেট সাজাদ, তোমার যে ইচ্ছা, এই ইচ্ছা পূরণের জন্য বাংলাদেশের মতো জায়গা তুমি কম পাবে। বাংলাদেশ হাব অব তরুণ তরুণী, হাব অব জেনজি। আমি তোমাকে 3টা ছোট্ট স্টোরি বলে খুব কুইকলি বলে শেষ করবো, যেন তুমি এর ইন্সপিরেশনগুলো পাও, যেন এরকম বড় বড় ছোট ছোট কোম্পানিকে তুমি বাইরে নিয়ে যেতে চাও। একটা হচ্ছে কোম্পানি না, একটা হচ্ছে একটা ছোট্ট একটা মেয়ের কথা বলবো। সুনামগঞ্জে তার, যেদিন আমি ছিলাম ওই দিন বৃষ্টি হচ্ছিল এবং তার ঘরে বৃষ্টির পানি ঢুকে। সে ইউটিউবে ঢাকার নায়রা জামা বানানো শিখে। নায়রা জামার দাম হচ্ছে ঢাকায় 3 থেকে 7,000 টাকার মধ্যে, আমি যতটুকু শুনেছি। আমি ওইখানে গিয়ে প্রথম শিখেছি। তো ইউটিউবে নায়রা জামা বানানো শিখে সে ওইখানকার মেয়েদের মধ্যে বিক্রি করে, ছোট্ট একটা গ্রাম, এক একটা জামা বিক্রি করে 220 টাকা দিয়ে। তো আমি যখন জিজ্ঞেস করলাম 220 টাকায় লাভ কত, বললো 20 টাকা। তো আমি বললাম যে এই পরিশ্রমের মূল্য কত? বলল, স্যার আপনি কিন্তু ওই মেয়েটার হাসি দেখেন নাই। ঠিক আছে, আমি জানি না এইটার মূল্য কত। ওই মেয়েটা যে বলছে, স্যার আপনি কিন্তু এই মেয়েটার হাসি দেখেন নাই, মানে 220 টাকা দিয়ে যেই জিনিসটা কিনে নিয়ে গেছে। সো আমরা মনে করি আমরা অনেক লিজেন্ড, অনেক বড়, আসলে এইটা না। ওই যে গ্রামের ছোট্ট মেয়েটা, সে আমাকে যে জিনিসটা শিখালো যে 20 টাকা প্রফিট করে ওই মেয়েটার হাসিতে তার যেই আনন্দ এবং তার যেই সাকসেস ইন লাইফ, দ্যাটস মাচ বিগার দেন হোয়াট উই আর টকিং অ্যাবাউট। সো ডোন্ট থিঙ্ক আস দ্যাট অনলি বিং সাকসেসফুল ইন দ্য কর্পোরেট লাইফ, বিং সিইও ইজ দ্য এন্ড, শুড বি দ্য এন্ড অফ ইউর লাইফ and should be the definition of success. Definition of success can be so many different ways. But এই টাইপের ছোট ছোট গল্প আছে সাজাদ, ইউ ক্যান প্রমোট দেম। আরেকটা বলবো, গত 2 সপ্তাহ আগে জাস্ট মাদারীপুরে ছিলাম। একটা ছেলে ইয়াতে কাজ করে, ফ্রিল্যান্সের কাজ করে, এবং সে আমাকে বললো, স্যার জানেন এআই আমাকে লাইফটাকে বদলাই দিল। আমি বললাম মানেটা কি? বললো, এখন আমি ফ্রিল্যান্সের কাজ করি লেভেল 3-তে গিয়ে শুরু করি। আমরা এখানে আমাদের জিপি হাউসে বসে মনে করি এআই আমাদের জবটা নিয়ে নিচ্ছে, আর ওইখানে মাদারীপুরে বসে একটা ছেলে বলতেছে এআই তার জীবনের বদলে দিয়েছে, তার কাজের কোয়ালিটিটাকে অনেক বাড়িয়ে দিয়েছে এবং সে বড় করছে। থার্ড বলবো, আমি বরিশাল টাউনে গিয়ে আমাকে তানভীর হাসান নামে একটা ছেলের সাথে পরিচয় করা দেওয়া হলো। সে ইউকেতে একটা টি শার্টের একটা কোম্পানি রেজিস্টার করে সে এইখান থেকে সেই অ্যামাজনে বিক্রি করার চেষ্টা করছে। সে থিম বেসড টি শার্ট তৈরি করে। আমি জানি এরকম আজকাল অনেক জায়গাতেই হয়, বাট বরিশালে গিয়ে ওর সাথে আমার মিট হবে আমি জানি না। সে আমার জন্য 2টা টি শার্ট বানিয়ে নিয়ে আসছে। টি শার্টের থিম হচ্ছে লিডার। সো এখন সে আমাকে বললো, এটাকে আপনি কিনবেন কি কিনবেন না? তো এইটার সাথে তো আমার একটা অ্যাটাচমেন্ট হইতেই পারে। কর্পোরেট লিডার থিমে একটা সে টি শার্ট বানিয়ে নিয়ে আসছে। Think about the people making difference from nowhere we probably think of. যে আমরা মনে করি ভালো স্কুল, ভালো কলেজ, ভালো ইউনিভার্সিটি, ভালো কোম্পানি। লাইফটা এরকম না। সো সাজাদ, your knowledge and what your vision that you want to make smaller organization in a global scale, there are millions of stories in Bangladesh. I think you will do that. And let's see, we may follow you. Thank you everyone. Thank you. Thank you.